ঢাকা কি দিল্লির উপর অবাস্তব ও অতিমাত্রিক দাবির পাহাড় তৈরি করেছিল? নর্থ ইস্ট নিউজের তোলপাড় করা নতুন এক খবর। তারেক রহমানের দিল্লি সফর ভেস্তে যাওয়ার আসল রহস্য। 18ই আগস্ট গভীর রাতে গোপন বৈঠক, 111 জ্যেষ্ঠ নেতা এবং কর্মকর্তার প্রত্যাবর্তন দাবি এবং ভারতের কঠোর পারস্পরিক বিনিময় বার্তা নিয়ে আজকে আমাদের এই আলোচনা। ভূ রাজনীতিক ও আন্তর্জাতিক কূটনীতিক মহলে 18 ও 19 আগস্টের ঘটনা প্রবাহে এমন সব ঘটনা ঘটছে যা নিয়ে সাধারণ মানুষের কাছে মূল সত্য সম্পূর্ণ লুকিয়ে রাখা হচ্ছে। সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের 19 আগস্টের দ্বিতীয় অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হয়েছে, 18 আগস্ট রাত 10টা 30 মিনিট থেকে 11টা 15 পর্যন্ত ঢাকার মিন্টু রোডের 33 নম্বর বাসভবনে ঘটে যাওয়া 45 মিনিটের এক রুদ্ধদ্বার ও গোপন নাটকের গল্প, যেখানে কোনো প্রোটোকল না নিয়ে নিজস্ব নিরাপত্তার তোয়াক্কা না করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বাসভবনে ছুটে গিয়েছিলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। কিন্তু গভীর রাতে সেই আলোচনা কেন পুরোপুরি ব্যর্থ হলো? কেন 9 ও 10 আগস্ট ভারতীয় উচ্চ পর্যায়ের সিকিউরিটি টিম ও শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় বাংলাদেশি নীতি নির্ধারকরা 111 জন পলাতক ব্যক্তি, শেখ হাসিনা এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের দ্রুত হস্তান্তরের এমন এক সবকিছু বা কিছুই নয় দাবির পাহাড় দাঁড় করলো, যা দেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ্যেই পারস্পরিক বিনিময়ের বার্তা ছড়িয়ে দিল। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা অনুসন্ধানী খবর, প্রাতিষ্ঠানিক কূটনীতিক প্রোটোকল, বিশ্ব রাজনীতির নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই হঠকারী, অপকূটনীতিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত অবস্থানে কড়া ও তীব্র প্রতিবাদী বিশ্লেষণ করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, 18 আগস্টে সেই নাটকীয় দৃশ্যপট আগে ভালো করে একটু বুঝে নিন। 18 আগস্ট সন্ধ্যায় গুলশানে দ্য ওয়েস্টিন ঢাকার গ্র্যান্ড বলরুমে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন সিআইআই এর এক প্রতিনিধি দলের সম্মানার্থে নৈশভোজের আয়োজন করেছিলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর পরদিনই ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক বড় মোড় ঘোরার কথা ছিল, কারণ 14 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নতুন দিল্লি সফরের প্রবল ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু ওয়েস্টিন ঢাকার নৈশভোজ শেষ করেই রাত 10টা 30 মিনিটে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কোনো বিশেষ নিরাপত্তা বহর ছাড়াই কেবল তার নিজস্ব নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে ছুটে যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি বাসভবনে। 25 মিনিট থেকে 45 মিনিট ধরে চলা এই বৈঠকে ভারতীয় পক্ষ থেকে সম্পর্কের বরফ গলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু বাংলাদেশ সরকার তাদের সবকিছু বা কিছুই নয় বা ম্যাক্সিমালিস্ট অবস্থান থেকে 1 ইঞ্চিও সরেননি, যে কারণে গভীর রাতে বৈঠক কোনো ফলাফল ছাড়াই ভেস্তে যায়। আর বৈঠক শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তার 3 ডেপুটি নিয়ে কাতারে দোহারের উদ্দেশ্যে রওনা হয়ে যান। নর্থ ইস্ট নিউজ অত্যন্ত খোলামেলাভাবে লিখেছে, দোহা সফরের এমন দৃশ্য তৈরি করা হয়েছিল যেন ভারত সংক্রান্ত কূটনীতিক টানাপোড়েন নিয়ে ঢাকার মাথা ব্যথাই নেই। তারা তাদের অভ্যন্তরীণ জ্বালানি সংকট দূর করতে বেশি ব্যস্ত। এটা কি কূটনীতিক পেশাদারিত্ব, নাকি ভারতের কাছে মুখ রক্ষা করার জন্য সাজানো এক ব্যর্থ নাটক? আসুন এবার এই সংকটের গোড়ায় একটু আমরা আলোচনা করি। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 9 আগস্ট নিরাপত্তা কর্মকর্তাদের 4 সদস্যের একটি দল ঢাকায় আসে। তাদের মূল উদ্দেশ্য ছিল দুটি: তারেক রহমানের নতুন দিল্লি সফরের সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা, এবং দুই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত দর কষাকষির মূল নীতির রূপরেখা তৈরি করা। 10 আগস্ট ভারতীয় ওই কর্মকর্তা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত কে শামসুল ইসলামের সাথে গোপন বৈঠক করেন। প্রতিবেদনে উন্মোচিত তথ্য অনুযায়ী ভারতীয় পক্ষ গত 25 ডিসেম্বর 2025 সালে ঢাকার পুরনো পল্টনে শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহজনক দুই ঘাতক, যারা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছে, ফেরত দিতে রাজি হয়েছিল। এমনকি 2026 সালের ডিসেম্বরের বহু আগেই শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের একটি সামগ্রিক রাজনৈতিক ঐক্যমত্যের রূপরেখাও প্রস্তুত হয়েছিল। কিন্তু ঠিক তখনই বাংলাদেশি নীতি নির্ধারকরা একটি অকল্পনীয় শর্তের পাহাড় চাপিয়ে দেয়। তারা দাবি করে একযোগে শেখ হাসিনা, হাদির খুনিরা এবং কলকাতা সহ বিভিন্ন ভারতীয় শহরে অবস্থান করা অন্তত 111 জন পলাতক আসামিকে দ্রুততম সময়ে ফেরত দিতে হবে। এই 111 জনের মধ্যে প্রায় 70 জন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি এবং রাজনৈতিক নেতা, বাকিরা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও আমলা। চিন্তা করে দেখুন, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের কাছে কোনো সুনির্দিষ্ট আইনি ও বিচারিক চুক্তি বেঁধে রেখে এক লহমায় 111 জন প্রভাবশালী ব্যক্তিকে তুলে দেওয়ার এই সব বা কিছুই নয় দাবিকে কি কোনো পেশাদার বা না বাস্তবতা অনুযায়ী কূটনীতিক দাবি হতে পারে? নাকি সফরটি
বানচাল করতেই এই অসম্ভব শর্তগুলো ছুটে দেওয়া হয়েছিল। দর্শক খেয়াল করবেন, এখানে বিশ্লেষকরা স্পষ্টই বলছেন যে, দাবিগুলো করা হচ্ছে এগুলো কোনো আইনি ভিত্তি নেই এবং এগুলো বাংলাদেশ সরকার আসলে ভারতের কাছে যৌক্তিকভাবে তারা দাবি করতে পারে না। সুতরাং এবং এগুলোর কিছু আইনি বার্তা রয়েছে। সুতরাং এই যে দাবিগুলো তোলা হয়েছে, দাবিগুলোর তোলার মূল কারণ হলো খলিল এই বৈঠকটা বানচাল করতে চেয়েছে এবং সেটা অনুযায়ী সে এই কাজটা করেছে। ঢাকার এই অবাস্তব দাবির পর দিল্লির জবাব কি ছিল? ১৮ই আগস্ট ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি স্পষ্ট ভাষায় পারস্পরিক বিনিময় বা আমরা যেটাকে বলি রেসিপ্রোসিটি সে শব্দটি ব্যবহার করা হয়েছে। রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দেন, ভারত পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে পারস্পরিক বিনিময় কথাটির মানে হলো, তুমি যদি আমার নিরাপত্তা বা কৌশলগত স্বার্থ না মানো তবে তোমার নীতিহীন একপেশে দাবিও ভারত মেনে নেবে না। ভারত ঢাকার কাছ থেকে ঠিক কি গোপন নিরাপত্তা বা সীমান্ত প্রতিশ্রুতি চেয়েছিল তা প্রকাশ্যে বলা হয়নি। কিন্তু বাংলাদেশ কোনো দর কষাকষিতে রাজি হয়নি। আর এর আসল ভিতরের খবরটি নর্থ ইস্ট নিউজের কাছে ফাঁস করে দিয়েছেন তারেক রহমানের সরকারের এক জ্যেষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী। সেই মন্ত্রী স্বীকার করেছেন যে গত ৫ আগস্ট নয়াদিল্লি শেখ হাসিনার ভার্চুয়াল প্রেস মিটটির পর এই প্রেস মিট যেটা হয়েছে সেটা ঢাকার পছন্দ হয়নি। আর এটি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে তারেক রহমানের উপর সফর বাতিলের চাপ দেওয়ার চমৎকার এক অজুহাত এনে দেয়। সবচেয়ে চাঞ্চল্যকর সত্যটি হলো সেই মন্ত্রীর বক্তব্য, তিনি বলেছেন তারেক রহমান দিল্লি সফর আমাদের নিজেদের রাজনৈতিক ঘাঁটিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারত। তাছাড়া জামাত ইসলামী এবং এনসিপি এই ইস্যুকে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারত। কি চরম সত্য বেরিয়ে এসেছে আপনারা দেখেন দর্শক। দেশের জ্বালানি সংকট, ভারতের সাথে ট্রানজিট, বাণিজ্য ও সীমান্ত সমস্যা দূর করে জনগণের কল্যাণ করার চেয়ে ঢাকার সরকারের কাছে মুখ্য ছিল জামাত বা বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে নিজেদের ইমেজ রক্ষা করা। রাজনৈতিক ভোটে জেতা বা জোটকে খুশি করার জন্য রাষ্ট্রীয় কূটনীতিকে বিসর্জন দেওয়া হয়েছে এভাবেই। বন্ধুরা, বাটপার মোহাম্মদ ইউনূসের ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের চরমপন্থী তোষণ, অদূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছিল। তারেক রহমানের এই প্রস্তাবিত দিল্লি সফর হতে পারত বরফ গলানো, দ্বিপাক্ষিক বাণিজ্য সুসংহত করার এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সুযোগ। কিন্তু শুধুমাত্র নিজস্ব রাজনৈতিক ঘাঁটির ভয় এবং রাজনৈতিক প্রতিপক্ষকে সন্তুষ্ট করা এবং শেখ হাসিনা সহ ১১১ জন নেতা কর্তার হস্তান্তরের মতো অকার্যকর ও অবাস্তব সবকিছু শর্ত না চাপিয়ে দিয়ে ঐতিহাসিক সুযোগটি তারা নষ্ট করল। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক গড়ে ওঠে সার্বভৌম, সমতা, বাণিজ্য ও সুরক্ষার উপর ভিত্তি করে। কোনো ব্যক্তি বা নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীর উপর ক্ষোভ মেটানোর জন্য রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফর নস্যাৎ করা বিশ্ব কূটনীতিক অঙ্গনে বাংলাদেশকে কেবল আন্তর্জাতিকভাবে একঘরে এবং হাস্যকরই করেনি এবং বাংলাদেশকে একটি তামাশায় পরিণত করেছে। আমরা এসব স্বাধী স্বাধীন নাগরিক আমি দর্শক আমরা বলব যে আমরা স্বাধীন নাগরিক হিসেবে এবং আমাদের এই বিশ্লেষণ হিসেবে এই ধরনের প্রতিক্রিয়াশীল এবং অদূরদর্শী সার্বভৌম স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই। নর্থ ইস্ট নিউজের এই বিস্ফোরক খবরাখবর এবং ঢাকার অপকূটনীতি নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ দিবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে সেই বার্তাটা আবারও দিচ্ছি, কারণ দেশে যে ভয়ঙ্কর অবস্থা, জঙ্গিবাদের যে উত্থান, তাতে আমার এই বার্তাটি আপনাদের কাছে অবশ্যই একটি মনে করি মূল্যবান বার্তা হিসেবেই থাকবে। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে এবং বয়স্করা থাকেন, তাদেরকে এই বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখবেন এবং সাবধানে রাখবেন। কারণ পরিস্থিতি আপনারা দেখছেন, অবশ্যই আপনার পরিবারকে আপনারই নিরাপত্তা দিতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।